গপ্পপুল্লকালে আপনাদের স্বাগতম। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা ভালোবাসা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 30শে মার্চ 1899 সালে আর মৃত্যুবরণ করেন 22শে সেপ্টেম্বর 1970 সালে। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক। তার জন্ম উত্তরপ্রদেশের জৌনপুর শহরে নিজ মাতুলালয়ে। আদি নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যস্থিত উত্তর কলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চলে। তার রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয় তার 20 বছর বয়সে, যখন তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশোনা করছিলেন। পড়াশোনার সাথেই তিনি সাহিত্য চর্চাও করতে থাকেন। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আত্মপ্রকাশ করে 1932 সালে। 1938 সালে বোম্বের বোম্বে টকিজে চিত্রনাট্যকার রূপে কাজ শুরু করেন। 1952-এর সিনেমার কাজ ছেড়ে স্থায়ীভাবে পুনেতে বসবাস করতে শুরু করেন তিনি। পরবর্তী 18 বছর তিনি সাহিত্য চর্চায় অতিবাহিত করেন। 1970 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আজকের গল্প ভালোবাসা। প্রধান চরিত্রে কথক ও ঘেচু। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। যুদ্ধের হিড়িকে বোম্বাই শহরে বাঙালি অনেক বাড়ি আছে। আগে যত ছিল তাহার প্রায় চতুর্গুণ। 3 বছর আগেও বোম্বাইয়ের পথে ঘাটে গুজরাটি, মারাঠি, পার্সি, গোয়ানিজ মিশ্রিত জনারণ্যে হঠাৎ একটি সিন্দুর পরা বাঙালি মেয়ে বা ধুতি পাঞ্জাবি পরা পুরুষ দেখিলে মন পুলকিত হইয়া উঠিত, যাচিয়া কথা বলিবার ইচ্ছা হইত। এখন আর সেই দিন নাই। এখন পদে পদে হাফ প্যান্ট পরা দ্রুত পদচারী বাঙালি যুবকের সঙ্গে মাথা ঠোকাঠুকি হইয়া যায়। যাহারা স্থায়ী বাসিন্দা তাহারা পূর্ববৎ শহরের উত্তরাঞ্চলে খানিকটা স্থানে বাঙালি পাড়া তৈরি করিয়া বাস করিতেছেন। নতুন আমদানি যাহারা তাহারা শহরের চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে। কে কোথায় কিভাবে থাকে তাহার ঠিকানা করা কঠিন। তাহারা যুদ্ধের জোয়ারে ভাসিয়া আসিয়াছে। যখন যুদ্ধ শেষ হইবে তখন আবার ভাটার টানে বাংলাদেশের বিপুল গর্ভে ফিরিয়া যাইবে। গত 7 বৎসর যাবৎ আমিও এ প্রদেশের স্থায়ী বাসিন্দা হইয়া পড়িয়াছি। তবে আমি বোম্বাই শহরের সীমানার বাহিরে থাকি। বেশি দূর নয়, মাত্র 18 মাইল। বাড়িটি ভালো এবং পাড়াটি নিরিবিলি। ইলেকট্রিক ট্রেনের কল্যাণে অল্প সময়ের মধ্যে শহরে পৌঁছানো যায়। কোনো হাঙ্গামা নাই। শহরে থাকার সুখ ও পাড়া গায়ে থাকার শান্তি দুই একসঙ্গে ভোগ করি। বন্ধুরা হিংসা করেন, কিন্তু সে যাক, এটা আমার কাহিনী নয়, ঘেঁচুর উপাখ্যান। মাস কয়েক আগে একটা কাজে শহরে গিয়াছিলাম। গিরগাঁও অঞ্চলের জনাকীর্ণ ফুটপাত দিয়ে যাইতে যাইতে হঠাৎ দেখি ঘেঁচু। বিকালবেলার পড়ন্ত রৌদ্রে খাকি হাফ প্যান্ট ও হাফ শার্ট পরা কৃষ্ণকায় ছোকরাকে দেখিয়া চিনিতে বিলম্ব হইল না, আমাদের ঘেঁচুই বটে। তাহার চেহারাখানা এমন কিছু অসামান্য নয়, কিন্তু অমন সজারুর মতো খোঁচা খোঁচা চুল এবং 3 কোনা কান আর কাহারও হইতে পারে না। ঘেঁচুকে ছেলেবেলাতে হইতে চিনি। আমাদের গায়ের ছেলে বিষ্ণু মাইতির ভাই। এখন বয়স বোধহয় 19-20 দাঁড়াইয়াছে। যখন তাহাকে শেষ দেখি তখন সে গায়ের মিল স্কুলে পড়িত এবং ডাঙ্গুলি খেলিত। চেহারা কিছুই বদলায় নাই, কেবল একটু ঢ্যাঙা হইয়াছে। এই ছেলেটা বাংলাদেশের অজপাড়া গায়ের একটি পঙ্কিল পনাপুকুরে অতি ক্ষুদ্র পুঁটি মাছের মতো ছিপের এক টানে একেবারে বোম্বাইয়ের সোনা ডাঙায় আসিয়া পড়িয়াছে। বলিলাম, আরে ঘেঁচু, তুই? ঘেঁচু একটা ইরানি হোটেল হইতে মুখ মুচিতে মুচিতে বাহির হইতেছিল। আমার ডাক শুনিয়া ক্ষণকাল বুদ্ধিভ্রষ্টের মতো তাকাইয়া রহিল। তারপর লাফাইয়া আসিয়া এক খাঁচা পায়ের ধুলো লইল। তাহার আনন্দ বিহবলতার বর্ণনা করা কঠিন। হারানো কুকুরছানা অচেনা পথের মাঝখানে হঠাৎ প্রভুকে দেখিতে পাইলে যেমন অসদ্বৃত আনন্দে অধীর ও চঞ্চল হইয়া ওঠে, ঘেঁচুও তেমনি আমাকে পাইয়া একেবারে আত্মহারা হইয়া পড়িল। কি বলিবে কি করিবে কিছুই যেন ভাবিয়া পায় না। সে সামান্য একটু ভোলা,
কিন্তু এখন তাহার কথা পদে পদে আটকাইয়া যাইতে লাগিল। আশ্চর্য! আপনি কি করে আমাকে দেখে ফেললেন? আমিও আপনার ঠিকানা লিখে এনেছি, কিন্তু কাগজের চিলতেটা কোথায় হারিয়ে গেল, আর কি করে খোঁজ নেব? কেউ একটা কথা বুঝতে পারে না, কিড়ির মিড়ির করে কি বলে আমিও বুঝতে পারি না। এসে অবধি একটা বাঙালির মুখ দেখিনি, ভাগ্য দেখা হয়ে গেল। নিজের কাজ ভুলিয়া ফুটপাতে দাঁড়াইয়াই তাহার সহিত অনেকক্ষণ কথাবার্তা বলিলাম। ছেলেটা ভালো মানুষ, তাহার উপর বলিতে গেলে এই প্রথম পাড়াগাঁয়ের বাহিরে পা বাড়াইয়াছে। নিজের অবস্থা বর্ণনা করিতে করিতে প্রায় কাঁদিয়া ফেলিল। দিন সাথে হইল সে বোম্বাই আসিয়াছে, আসিয়াই কোনো এক যুদ্ধ সম্পর্কিত কারখানায় যোগ দিয়াছে। একটা মাথা গুজিবার আস্তানা খুঁজিতে তাহার প্রায় প্রাণ বাহির হইয়া গিয়াছিল। শেষে এক মারাঠি সহকর্মীর কৃপায় একটা চৌলে একটা খলি পাইয়াছে, সেখানেই থাকে এবং চৌলির নিচের তলায় একটা নিরামিষ হোটেলে খায়। এখানে আসিয়া অবধি মাছের মুখ দেখে নাই, কেবল ডাল রুটি আর তেলা কচুর তরকারি খাইয়া তাহার প্রাণ কণ্ঠাগত হইয়াছে। বর্ণনা শেষ করিয়া ঘেচু সজল নেত্রে বলিল, বটুকদা, এদেশের রান্না আমি মুখে দিতে পারি না। খাবারের দিকে যখনই তাকাই পানটা হু হু করে ওঠে। আর কিছু নয়, দুটি ভাত আর মাছের ঝোল যদি পেতুম। বলিলাম, সে না হয় ক্রমেশ হয়ে যাবে, কিন্তু তুই যে এখানে একটা মাথা গোজবার জায়গা পেয়েছিস এই ভাগ্যি, আজকাল তাই কেউ পায় না। মাথা গোজবার জায়গা যদি সচক্ষে দেখেন বটুকদা, তাহলে আপনারও কান্না পাবে। আসবেন, দেখবেন, বেশি দূর নয়, ওই মোড়টা ঘুরেই। ঘেচুর সঙ্গে তাহার বাসা দেখিতে গেলাম। প্রকাণ্ড একখানা চারতলা বাড়ি, তাহার আপাদমস্তক পায়রার খোপের মতো ছোট কুঠুরি বা খলি। প্রত্যেক কুঠুরিতে একটি করিয়া মধ্যবিত্ত পরিবার থাকে। সেই একটি ঘরের মধ্যে শয়ন, রান্না সব কিছুই সম্পাদিত হয়। ইহাই বোম্বাইয়ের চৌলে। এক একটি বড় চৌলে শতাধিক ভদ্র দরিদ্র পরিবার বাচ্চা কাচ্চা লইয়া বৎসরের পর বৎসর বাস করে। ওইটুকু পরিসরের অধিক বাসস্থান পাওয়া যায় না। বোধ করি ইহারা প্রয়োজনও মনে করেন না। ঘেচুর খলি চৌলের চারতলায়। 3 প্রস্থ অন্ধকার সিঁড়ি ভাঙিয়া উপরে উঠিলাম। লম্বা সংকীর্ণ বারান্দা এ প্রান্ত ও প্রান্ত চলিয়া গিয়াছে, তাহারই দুপাশে সারি সারি ঘরের দরজা। বারান্দায় অসংখ্য ছোট ছোট ছেলে মেয়ে ছোটাছুটি করিয়া খেলা করিতেছে, কেহ চিৎকার করিতেছে, কুস্তি লড়িতেছে। প্রত্যেকটি দ্বারের কাছে একটি দুটি স্ত্রীলোক মেঝেয় বসিয়া গম বা ডাল বাছিতেছে, নিজেদের মধ্যে হাসিতেছে, গল্প করিতেছে। অপরিচিত আগন্তুক কেহ আসিলে ক্ষণেক নিরুৎসুক চোখে চাইয়া দেখিয়া আবার ডাল বাছায় মন দিতেছে। বারান্দার এক প্রান্তে ঘেচুর ঘর। দেখিলাম ঘরটি আদৌ ঘর ছিল না, ব্যালকনি ছিল। ঘরের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিমান গৃহস্বামী স্থানটি তক্তা দিয়া ঘিরিয়া সম্মুখে একটি দরজা বসাইয়া রীতিমতো ঘর বানাইয়া ভাড়া দিতেছেন। ভিতরটি দেশলাইয়ের বাক্সের কথা স্মরণ করিয়া দেয়। ঘেচুর একটি তোরঙ্গ ও গুটানো বিছানাতেই তাহার অর্ধেকটা ভরিয়া গিয়াছে। ঘেচু বলিল, দেখছেন তো, দরজা বন্ধ করলে দম বন্ধ হয়ে যায়, আর খুঁড়ে লাগলে মনে হয় হাটের মধ্যে বসে আছি। সারাদিন রয়েছি, একটা লোকের সঙ্গে মুখ চেনাচিনি হয়নি, কেউ ডেকে কথা কয় না, আর কি বা কথা কইবে? বুঝতে পারলে তো, ইংরেজি কেউ বোঝে না, সব 7টা বাজারের গমস্তা। বলুন তো, এমন করে মানুষ বাঁচতে পারে? কেন যে মরতে চাকরি করতে এসেছিলুম, এক এক সময় লোভ হয়, ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাই, কিন্তু পালাবার কি জো আছে? লড়াইয়ের চাকরি ধরেই জেলে পুড়ে দেবে।
ছেলেটার কথা শুনিয়া বড় মায়া হইল। বলিলাম, চল ঘেঁচু, তুই আমার বাড়িতে থাকবি। আমার একটা ফাতু ঘর আছে, হাত পা ছড়িয়ে থাকতে পারবি। আর কিছু না হোক, তোর বৌদির রান্নার ডাল ভাত তো দুবেলা পেটে পড়বে। আহ্লাদে ঘেঁচু নাচিয়া উঠিলেও শেষ পর্যন্ত বিবেচনা করিয়া দেখা গেল ব্যবস্থাটা খুব কার্যকরী নয়। ঘেঁচুকে সকাল 8টার মধ্যেই কারখানায় হাজিরা দিতে হয়। 1 ঘন্টা ট্রেনে আসিয়া তারপর আরও আধা ঘন্টা পায়ে হাঁটিয়া ঠিক 8টার সময় প্রত্যহ কারখানায় হাজির হওয়া কোনো মতেই সম্ভবপর মনে হইল না। ঘেঁচু দুঃখিতভাবে বলিল, আমার কপালে নেই তো কি হবে, কিন্তু বতুকদা এখানে আর পাচ্ছি না। আপনি অন্য কোথাও একটা ভালো বাসা দেখে দিন, যেখানে সকাল বিকেল দুটো বাংলা কথা শুনতে পাই। আর যদি মাঝে মাঝে 2টি মাছের ঝোল ভাত পাওয়া যায়। হে হে। আমি বলিলাম, চেষ্টা করব, কিন্তু আজকাল ভালোবাসা পাওয়া তো সহজ কথা নয়। যদি বা একটা ভদ্রলোকের মতো ঘর পাওয়া যায়, তার ভাড়া হয়তো 15 টাকা, কিন্তু পাগড়ি দিতে হবে 1,500। ঘেঁচু চক্ষু কপালে তুলিয়া বলিল, পাগড়ি? হ্যাঁ হ্যাঁ, পাগড়ি, যাকে বলে গোদের ওপর বিষ ফোড়া, ওই সেলামি আর কি। গভর্নমেন্ট আইন করে দিয়েছে বাড়িওয়ালা ভাড়া বাড়াতে পারবে না, তাই রসিদ না দিয়ে মোটা টাকা গোড়াতেই আদায় করে নেয়। এ তো আর ভেতো বাঙালির বুদ্ধি নয়, গুজরাটি বুদ্ধি। ও বাবা, অত টাকা কোথায় পাবো? মাইনে তো পাই সর্বকুল্লে। বলিলাম, না না, সে তোকে ভাবতে হবে না। বাসা যদি জোগাড় করতে পারি বিনা পাগড়িতেই পাবি। চেষ্টা করব দাদারে, মানে বাঙালি পাড়ায়। তোর ভাগ্যে থাকে তো 1-8টা ঘর পেলেও পেতে পারি। কিন্তু তুই ভরসা রাখিস নে, মনে ভেবে রাখ এইখানেই তোকে থাকতে হবে। আর একটা কথা বলি, যখন এদেশে এসেছিস তখন এদেশের ভাষাও শিখতে আরম্ভ কর, নইলে এভাবে কতদিন চালাবি? কাতরভাবে ঘেঁচু বলিল, সে তো ঠিক ঠিক বলেছেন বটুকদা, কিন্তু ও কিচিরমিচির ভাষা কি শিখতে পারবো? ভাষা শুনলে মনে হয় চাল করাই দাঁতে ফেলে শিওয়াশি। বলিলাম, নতুন নতুন অমনি মনে হয়, ক্রমেশ হয়ে যাবে। কথায় বলে, জসমিন দেশে যদাচার। নিরপরাধ আসামি যেভাবে ফাঁসির আজ্ঞা গ্রহণ করে, তেমনিভাবে ঘেঁচু বলিল, বেশ, আপনি যখন বলছেন। সেদিন ঘেঁচুকে তাহার কোঠরে রাখিয়া ফিরিয়া আসিলাম। স্থির করিলাম অবকাশ পাইলেই দাদারে গিয়া তাহার জন্য ভালো বাসার খোঁজ করিব। সেখানে অনেক ভদ্রলোক আছেন, তাহাদের কাহারও পরিবারে একটি আলাদা ঘর ও 2টি মাছের ঝোল ভাত জোগাড় করা বোধ করি একেবারে অসম্ভব হইবে না। তারপর 5টা কাজে পড়িয়া ঘেঁচুর কথা একেবারে ভুলিয়া গিয়াছি। মনে পড়িল প্রায় 2 হপ্তা পরে। বেচারা নিবাবদ্ধ পুরীতে তেলাকচুর তরকারি খাইয়া কত কষ্টই না পাইতেছে, এবং অসহায়ভাবে আমার পথ চাইয়া আছে। অনুতপ্ত মনে সেই দিনই সন্ধ্যাবেলা দাদারে গেলাম। ঘেঁচুর কপাল ভালো, 2-1 জনের সঙ্গে কথা কইয়াই খবর পাইলাম একটি ভদ্রলোকের বাসায় একটি ঘর শীঘ্রই খালি হইবার সম্ভাবনা আছে। যে বৈতনিক অতিথিটি ঘর দখল করিয়া আছেন, তিনি নাকি শীঘ্রই বদলি হইয়া চলিয়া যাইবেন। দ্রুত গিয়া ভদ্রলোককে ধরিলাম। শনিবদ্ধ অনুরোধ বিফল হইল না। বৈতনিক অতিথিটি চলিয়া যাইতে এখনো 1-2 হপ্তা দেরি আছে, কিন্তু তিনি বিদায় হইলেই ঘেঁচু তাহার স্থান অধিকার করিবে। এই ব্যবস্থা পাকা হইয়া গেল। ভদ্রলোককে অসংখ্য ধন্যবাদ দিয়া উঠিয়া পড়িলাম। ভাবিলাম ঘেঁচুকে সুখবরটা দিয়ে যাই, সে আশায় বুক বাঁধিয়া এই কয়টা দিন কাটাইয়া দিবে। ঘেঁচুর চৌলে পৌঁছতে রাত্রি হইয়া গেল। তাহার কোঠরে প্রবেশ করিয়া দেখি সে মেজের বিছানা পাতিয়া বসিয়া পরম মনোযোগের সহিত একখানা বই পড়িতেছে। আমাকে দেখিয়া সানন্দে উঠিয়া দাঁড়ালো। বটুকদা, আপনি বলে গিয়েছেন, এই দেখুন, মারাঠি প্রথম ভাগ আরম্ভ করেছি। বাপ, এর কি ভাষা! স্লো পাথর, ইট পাটকেল। উচ্চারণ করতে গিয়ে চোখ ঠিকরে বেরিয়ে আসে, কিন্তু আমিও নাছোড় বান্দা।
যখন ধরেছি হয় এসপার নয় ওসপার। বলিলাম, হ্যাঁ বেশ বেশ, কিন্তু শিখছিস কার কাছে? শুধু বই থেকে তো শেখা যাবে না। সে জোগাড় হয়েছে। 37 নম্বর ঘরে থাকে বেঙ্কট রাও বলে একজন মারাঠি, বেশ ভদ্রলোক। আমার চেয়ে 2-4 বছরের বড়ই হবে। একটু আধটু ইংরেজি বলতে পারে। সেই শেখাচ্ছে। রবীন্দ্রনাথের ট্রান্সলেশন পড়েছে কিনা? বাঙালির উপর ভারী ভক্তি। রবীন্দ্রনাথ আর কিছু না হোক বাঙালির জন্য ওইটুকু করিয়া গিয়াছেন। বিদেশে তাহার স্বজাতি বলিয়া পরিচয় দিলে খাতির পাওয়া যায়। যা হোক, ঘেচুকে বাসার খবর দিয়া তাহার মাছের ঝোল ভাত সম্ভোগের আসন্ন সম্ভাবনার আশ্বাস জানাইলাম। সে আহ্লাদে এতই তোলা হইয়া গেল যে তাহার একটা কথাও বোঝা গেল না। অতঃপর সে রাত্রে বাড়ি ফিরিলাম। 2 সপ্তাহ পরে দাদারের ভদ্রলোকটি জানাইলেন যে বাসা খালি হইয়াছে, এখন ঘেচু ইচ্ছা করিলেই তাহা দখল করিতে পারে। আবার ঘেচুর কাছে গেলাম। তাহাকে তাহার নতুন বাসায় অধিষ্ঠিত করিয়া তবে আমি নিঃশ্বাস ফেলিয়া বাঁচিব। সন্ধ্যার পর বাতি জ্বলিয়াছিল। ঘেচুর দ্বারের কাছে পৌঁছিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িলাম। ঘরের মধ্যে বেশ একটি ছোটখাটো মজলিস বসিয়া গিয়াছে। মেঝেয় পাতা বিছানার ওপর চা এবং এক থাল চিরা চীনাবাদাম ভাজা। তাহাই ঘিরিয়া বসিয়াছে ঘেচু এবং একটি মহারাষ্ট্র মিথুন। পুরুষটি বেঁটে, নিরেট ধরনের চেহারা, বুদ্ধিমানের মতো মুখ। নারীটি কুমকুম চিহ্নিত ললাট, 8-18 হাত শাড়ি পরা একটি স্নিগ্ধ কমকান্তি যুবতী। চা পান, ভাজিয়া ভক্ষণ ও হাস্যকৌতুকের ফাঁকে ফাঁকে ভাষা শিক্ষা চলিতেছে। আরেকটি হাফ প্যান্ট ও হাতকাটা গেঞ্জি পরিহিত 2 বছরের বালক আপন মনে ঘরময় দাপাইয়া বেড়াইতেছে। আমাকে দেখিতে পাইয়া ঘেচু একটু সলজ্জভাবে উঠাইয়া দাঁড়াইল। তারপর বন্ধুদের সহিত পরিচয় করিয়া দিল। এই যে আসুন বটুকদা, ইনি হলেন গিয়ে বেঙ্কট রাও পাটিল, যার কথা আপনাকে বলেছিলুম। আর ইনি হচ্ছেন ওর স্ত্রী হংসবাই। আর এই যে দেখছেন ছোট মানুষটি, উনি হচ্ছেন এদের ছেলে। নবপরিচিতিদের সহিত নমস্কার বিনিময় করিয়া বিছানার এক পাশে বসিলাম। যুবকটি একটু গম্ভীর, অল্পভাষী। যুবতীটি সুপ্রতিভ মৃদু হাসিনী। মারাঠি মেয়েদের মধ্যে ঘোষটা বা পর্দা কোনো কালেই নাই। অনাত্মীয় পুরুষের সহিত সুষ্ঠু মেলামেশার কোনো বাধা নাই। দেখিলাম ঘেচু এই নবীন মারাঠি দম্পতির বেশ অন্তরগ্ন হইয়া উঠিয়াছে। ঘেচু শিশুটির গতিবিধি স্নেহ দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া বলিল, কি দুষ্টু যে ওদের ছেলেটা, যাকে বলে আস্ত ডাকাত, একেবারে আসল বর্গি। ওর নাম কি জানেন? বিঠল, যাকে আমাদের দেশে বিলে বলে, তাই। কিছুক্ষণ এ কথা সে কথার পর বলিলাম, ঘেচু, তোমার নতুন বাসা খালি হইয়াছে, কালকেই গিয়ে দখল নিতে পারো। ঘেচু হঠাৎ অত্যন্ত অপ্রস্তুত হইয়া তোলাইতে আরম্ভ করিল। তাহার তলামি কতকটা শান্ত হইলে বুঝিলাম সে বলিতেছে, আমি এখানেই থাকি বটুকদা, এখানে মন বসে গেছে। এদের সঙ্গে বুবাব হয়ে অব্দি জানেন, আজকাল আমি এদের সঙ্গে খাওয়ার ব্যবস্থা করেছি। এরা রুটি ভাত 2 খান, মাছ মাংস অবশ্যই হয় না, কিন্তু ও আমার অভ্যাস হয়ে গেছে। হংসা বৌদি যে কি সুন্দর রাঁধেন, তা আমি কি বলবো। বড্ড ভালো লোকেরা। আমি আর কোথাও যাব না বটুকদা, মিছিমিছি আপনাকে কষ্ট দিলুম। শিশুবর্গীটি ইতিমধ্যে ঘেচুর ট্রাঙ্কের উপর উঠিয়া নাচিতে আরম্ভ করিয়াছিল। ঘেচু তাহাকে ধমক দিয়া ডাকিল, এই বিলে, এদিকে আই রে, ইকড়ে।
বুঝিলাম ঘেঁচুর ভালোবাসার আর প্রয়োজন নাই, সে ওই বস্তুই আরও ঘনিষ্ঠ আকারে লাভ করিয়াছে। শেষ হলো আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভালোবাসা। কথকের চরিত্রে আমি শুভ, ঘেঁচুর চরিত্রে পলরব। গল্প পাঠে আমি শুভ, ধ্বনি পরিকল্পনায় পলরব ও আমি শুভ, নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পলরব, পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9:24 এবং বাংলাদেশীয় সময় রাত্রি 9:54 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।